আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। আরে আফামনি, আহেন, ভেতরে আহেন। অর্ষা ভেতরে গিয়ে খাটে বসল। রেনু পাশে বসে গদগদ হওয়া ভঙ্গিতে বলল, আমার যে কি কপাল আফামনি। এ কথা বলছেন কেন? এই যে আপনি আমার ঘরে আইছেন। অর্ষা মলিন হেসে বলল, আপনার রুমটা অনেক সুন্দর রেনু আপা, গোছানো পরিপাটি। আমার বাবার বাড়ি কিন্তু এত সুন্দর না, এত পরিপাটিও নয়, পুরনো আমলের রংচং ধরা বাড়ি। রেনু যেন একটু বিমর্ষ হলো, বিস্বাদিত কণ্ঠে বলল, তবু আফা, আপনার বাপের ভিটা আছে, আমার তো নিজের বলতে কিছুই নাই। গল্প করার প্রসঙ্গ পেয়ে অর্ষার ভালো লাগছে। সে বিছানায় পা তুলে বসে বলল, আমায় বলা যাবে আপনার জীবন কাহিনী? রেনু হাসল। হাসিটা আনন্দের কিংবা সুখের মনে হয়নি অর্ষার। মানুষ তো শুধু খুশি হলেই হাসে না, অতি কষ্টেও মানুষ হাসে। আর সেই হাসিটা ঠোঁটে স্পষ্ট হলেও আসলে হাসিটা বের হয় পাঁজর ছিঁড়ে। সেই ব্যথা কখনো কাউকে দেখানো যায় না, আবার বোঝানোও যায় না। অর্ষা তাকিয়ে আছে জিজ্ঞাসু দৃষ্টিতে। রেনুর চোখজোড়া হঠাৎই কেমন ছলছল করে ওঠে। সে ঠোঁটে সেই বিষাদ মাখা হাসিটুকু ধরে রেখেই বলল, আমি যখন ছোট আছিলাম তখন আমার আব্বাই মারা গেছে। নানা নানি জোর কইরা আম্মারে আবার বিয়ে দিছে। আমি সৎ বাপের বাসাতেই থাকতাম। আম্মা বিয়ে করছিল বইলা দাদা দাদি আর কোনো সম্পর্ক রাখে নাই আঙ্গর লগে। আর একটু বড় হওয়ার পর আমার একটা বোন হয়েছিল। সেই বোন হইতে গিয়া আমার মাও মারা যায়। সৎ বাপে আর একখান বিয়া করে নাই। অহন তো ওই বাড়ির কেউ আমারে রাখবো না। নানা গিয়া নিয়ে আসলো। বয়স যখন আমার 17, তখন নানাও মারা গেল। বাড়িতে তো মামা, নানি আর আমি। মামা বিয়া ঠিক করলো 40 বছরের এক বেডার লগে। বেডার আগের ঘরের বউয়ের লগে তালাক হয়েছিল। আমার বিয়ের 1 বছরের মাথায় ওই বউ আবার ফিরে আইতে চাই। এটুকু বলে রেনু থামে, ওড়নার কোনায় চোখ মুছে নেয়। অর্ষার বুকের ভেতরে কেমন উত্থান পতন শুরু হয়। রেনুর মাঝে সে নিজেরও কিছু প্রতিচ্ছবি খুঁজে পাচ্ছে। রেনু আবার বলা শুরু করে, এরপর জামাই আমারে তালাক দিয়ে দিল। আশ্চর্য, আপনার স্বামী তার আগের বউকে গ্রহণ করলো? কারণ হের পোলাপানে হের পা ধইরা অনেক কান্নাকাটি করছে। আর হেই আগের বউরেও অনেক ভালোবাসতো। তারপর কি হলো? তারপর আর কি হইব, মামা বাসায় রাখবো না, সোজা বইলা দিল। গ্রামের এক পরিচিত বড় বোনের সাহায্যে ঢাকা আইলাম। ওই আপাই এই বাড়িতে কাম নিয়া দিছিল। ভাগ্যিস এই বাসায় কাম পাইছিলাম। এই বাড়ির মানুষগুলান যে কত ভালো আফা, হেইডা আমি কইয়া শেষ করতে পারুম না। দেখেন, একটা রুম আমারে দিয়া দিছে। কোনো কাজের মানুষের কেউ এত আহ্লাদ দিয়া রাখে কন? খালাম্মা আমারে নিজের মেয়ের মতোই দেহে। বাড়ির বেশিরভাগ মানুষজন আমারে ভালোবাসে। আগের কথা এখন আর মনে পড়ে না। অনেক দিন পর আপনি জিগাইলেন তাই মনে পড়লো। বোকাশোকা অর্ষা কাঁদছে। সে ফুপিয়ে কাঁদতে কাঁদতে রেনুকে জড়িয়ে ধরে, মাথায় হাত বুলিয়ে বলে, আল্লাহর উপর ভরসা রাখেন রেনু আপা, তিনি অবশ্যই সকল বান্দার ভালো চান। ভরসা আছে আপামনি, তিনি চাইলেন বইলাই তো অহন আমি এত ভালো আছি। অর্ষা চোখের পানি মুছে বলে, আপনি আর বিয়ে করলেন না কেন? মন মইরা গেছে আফা। একজনরে ভালোবাসছিলাম, তারে হারাইয়া মন মইরা গেছে। মানুষদের কয় বিয়ার পর ছেলে মেয়ে আর একলা থাকতে পারে না। এইগুলো ভুয়া কথা, আবার সত্যও হতে পারে। কিন্তু মনের চাহিদা না থাকলে কি আর শরীর তার চাহিদা খোঁজে? আমার এমন কোনো দিনও লাগে নাই। আমি একলাই ভালো আছি এই বাড়ির সবার লগে। অর্ষা হাসার চেষ্টা করে। রেনুর সংজ্ঞায়িত করা ভালোবাসার সংজ্ঞা বোঝার চেষ্টা করে সে। অনুধাবন করে আসলে ভালোবাসার ব্যাখ্যা এক একজনের কাছে এক এক রকম, ভিন্ন বিচিত্র সকল ব্যাখ্যা, তবুও সকলে এক নামে যা বোঝে তা হলো ভালোবাসা। আপা, একটা কথা কই? রেনুর প্রশ্নে সম্বিত ফিরে পাই অর্ষা। প্রত্যুত্তরে বলে, অবশ্যই। আপনি অনেক ভালা, সহজ সরল। অর্ষা হাসে। রেনু বলে, সত্যি কইতাছি, বড় ভাইজানরেও
তো আমি অনেক বছর ধইরা দেখছি হেই একেবারে চুপচাপ স্বভাবের, ব্যথা পাইলে কষ্ট পাইলেও কাউকে কইতে পারে না। হেই যদি কাউরে কষ্ট দেয় তাহলে ওই মানুষের চেয়ে নিজে বেশি কষ্ট পায়। আপনি কি করে জানলেন? একদিন ভাইজান ক্রিকেট খেলা বাসায় আসছে। ওই দিন অনেক গরম পড়ছিল, তার হাঁটুতে কেমনে জানি ব্যথা পাইছিল, রক্ত পড়তেছিল, তাও কাউরে কিচ্ছু কয় নাই। আমি জিগাইছিলাম ভাইজানের পায়ে কি হয়েছে। ভাইজান কইল কিচ্ছু না, তুমি যাও এখান থেকে। আমি তাও জেরা করছিলাম। পরে রাগ হইয়া আমারে একটা ধমক দিছিল, নিজের রুমে গেছিল গা। আমি কিন্তু কিচ্ছু মনে করি নাই। পরের দিন সকালে চা দিতে গেছিলাম, তখন ডাইক্কা কয়, রেনু আপা কিছু মনে কইরেন না, কাল খারাপ ব্যবহার করে ফেলেছি, সরি। আপনি যদি তখন তার মুখটা দেখতেন তাহলে বুঝতেন। অর্ষা দীর্ঘশ্বাস নেয়। মানুষটা ভেতরে ভেতরে গ্লানি বোধ করে, অথচ কষ্টও দেয়। হয়তো অনিচ্ছাই এমন করে ফেলে। এছাড়া কজনই বা পারে সবসময় নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখতে। চাপা স্বভাবের লোকগুলো সবকিছু নিয়ন্ত্রণে রাখতে পারলেও বোধ করি হঠাৎ আসা রাগগুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না। আহনাবও বোধহয় তেমনই একজন মানুষ। রেনু ফের বলল, আসলে আফা সবাই ভাগ্য, নইলে বিয়া ঠিক হইল একজনের লগে আর হইল আপনার লগে, সবই আল্লাহর ইচ্ছা। তাই এটুকু কইতে পারি, স্বামী হিসাবে জীবনে ভালো একটা মানুষ পাইছেন। এই বাড়ির দুই ভাইজানই হীরার টুকরা, একটুও বানাইয়া কইতাছি না। ছোট ভাইজানরে তো আপনি ভালো কইরাই চেনেন, আস্তে আস্তে বড় ভাইজানরেও চিনতে পারবেন। অর্ষা বাঁকা হাসে। ওই মানুষটাকে চেনার তো কোনো উপায় নেই। এছাড়া কেন জানি সে কোনো আগ্রহ খুঁজে পায় না তাকে চেনার কিংবা বোঝার জন্য। কাগজে কলমের মাধ্যমে একটা সম্পর্কে আটকা পড়লেই কি আগ্রহ ইচ্ছে জন্ম নেয় নাকি? তারা দুজনেই দুই মেরুর মানুষ, বর্তমানে আছেও দুই প্রান্তে, বহুদূর। কারেন্ট এলো বিকেলের দিকে। দুপুরে একবার গোসল করেছিল অর্ষা। কারেন্ট আসার পর আবার গোসল করেছে। অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়েছে। সকালের ঘুমটা এখনো বাকি পড়ে আছে। ঘুম ভাঙে তার সন্ধ্যায়। জহির চৌধুরী সেই সময়ে বাড়ি ফেরেন। অর্ষা ঘুম থেকে উঠে মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছে। কিভাবে বাড়ির মানুষদের জানাবে সেটাই ভাবছিল। যদিও কথাটি সবার আগে তার আহনাবকে জানানো উচিত ছিল, যেহেতু কাগজে কলমে সে তার স্বামী হয়। কিন্তু সে তো এখানে নেই, তার সাথে কোনো যোগাযোগও নেই অর্ষার। সুতরাং যা বলার জহির চৌধুরী এবং আমিনা বেগমকেই জানাতে হবে। সে তাদের ঘরের দুয়ারে গিয়ে কড়া নেড়ে বলল, আসবো? ভেতর থেকে জহির চৌধুরী বললেন, এসো। অর্ষা ভেতরে গিয়ে মাথা নত করে দাঁড়ায়। আসার পূর্বে সব কথা তো মনে মনে গুছিয়ে নিয়েছিল, এখন তাহলে সব এমন গুলিয়ে যাচ্ছে কেন? নার্ভাসও লাগছে খুব। কিছু বলবে? জিজ্ঞেস করলেন আমিনা বেগম। জহির চৌধুরী বললেন, বসো আগে, বসে বলো কি বলবে। এত নার্ভাস কেন হচ্ছ? বিনা সংকোচে বলো কি বলবে। অভয় পেয়ে মনে একটু সাহস ফিরে পাই অর্ষা। না বসে দাঁড়িয়েই বলল, আসলে কিছু কথা বলতে চাই, যদি কিছু মনে না করেন। আসলে এইভাবে বাড়িতে বসে থাকতে ভালো লাগে না। আমি তো একটা জব করতাম শোরুমে। আপনারা যদি অনুমতি দিতেন তাহলে আমি আবারও ওই জবটা করতে চাই। জহির চৌধুরী কিছুক্ষণ মৌন থেকে বললেন, ওই চাকরিটাই লাগবে নাকি সময় কাটানোর জন্য করতে চাচ্ছ? সময় কাটানোর জন্যই। বাড়ির বউদের দিয়ে কাজ করানোর বিষয়টা আমাদের পছন্দ নয়, তবে তোমার বিষয় আলাদা। এখনো অনেক শখ স্বপ্ন তোমার বাকি আছে। আমি বাবা হয়ে সেগুলো পূরণ করব। তবে সময় কাটানোর জন্য চাকরিটা নিতে চাচ্ছ, তখন আমি বলবো শোরুমে চাকরি করা দরকার নেই, একটা কিন্ডারগার্টেনে টিচারের জব নিতে পারো, আমি সাহায্য করব। সমস্যা আছে? অর্ষা মাথা নাড়িয়ে বলল, সমস্যা নেই। ঠিক আছে, 2 দিন অপেক্ষা করো, আমি কাল পরশু কথা বলে তোমাকে নিয়ে যাব। ধন্যবাদ আঙ্কেল। জহির চৌধুরী হেসে ফেলেন। তার হাসিতে আমিনা বেগমও হাসেন। এখনো আঙ্কেল হই নাকি? হেসে হেসেই প্রশ্ন করলেন জহির চৌধুরী। অর্ষা সলজ্জিত হেসে বলল, আসলে অভ্যেস হয়ে গেছে তো। কিন্তু আমার যা আব্বু ডাক শুনতে ইচ্ছে করে। আফরিনটা বাসায় থাকে না তো, ভেবেছিলাম 2 ছেলের বউ আসবে, মানে আমার 2 মেয়ে আসবে, ওরা আমার আব্বু বলে ডাকবে। কিন্তু এখন তো দেখছি বড় মেয়ে আঙ্কেলই ডাকছে। অর্ষা কি বলবে বুঝতে না পেরে চুপ করে রইল। আমিনা বেগম বললেন, আরে এখনো অনেক সময় আছে, আগেই এত উতলা হচ্ছ কেন? ওকে একটু সময় দাও। মেয়ে বলে কথা,
সময় তো দেওয়াই যায়। সন্ধ্যায় নাস্তা করেছো মা? মা ডাক শুনে অর্ষার ভেতরটা শান্তি অনুভব করলো। সে সন্তুষ্ট চিত্তে বলল, না, একসাথে খাবো। নাস্তা সব রেডি করো, আমি আসছি। জি আচ্ছা। বলেই অর্ষা চলে যায়। জহির চৌধুরী দীর্ঘশ্বাস নিয়ে বলেন, কবে যে দুজনকে একসাথে দেখবো। অফিস শেষ করে বাড়িতে ফিরেছে আহনাব। সময় তো তার নিয়ম মাফিক চলে যাচ্ছে, তবে প্রতিটা সময়ই তার বিরক্তের সাথে কাটে। মনে শান্তি পায় না, অস্থির লাগে। একটু শান্তির জন্য কত কিছুই না করে, তবুও কোথাও যেন কমতি রয়ে যায় শান্তির অভাব। আহনাবের সাথে আজ ওর কলিগ হেলেনও বাড়িতে এসেছে। সে বেশ চটপটে ও চঞ্চল স্বভাবের। বিদেশি হওয়ার দরুন এমনিতেই ফর্সা। যেমন তার উচ্চতা তেমন শরীরের গড়ন। দেখলে মনে হবে চকোলেট বয়। তার 28 বছরের জীবনে গার্লফ্রেন্ডের সংখ্যাও অসংখ্য। হেলেন ড্রয়িং রুমের সোফায় বসে আশেপাশে চোখ বোলালো। সম্ভবত সে ক্যাথিওনকে খুঁজছে, কেননা এর পূর্বেও সে বাড়িতে এসেছে। তাই নতুন করে খুঁটিয়ে দেখার কিছু আছে বলে মনে হয় না। গলার টাই ঢিলা করে শার্টের হাতা গুটিয়ে আহনাবও পাশে বসলো। তাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। মনে যেখানে বিষাদ সেখানে শরীরে ক্লান্তি ভর করাটা অতি স্বাভাবিক। হেলেন আহনাবের কাঁধে হাত রেখে বলল, চলো বাইরে থেকে ঘুরে আসি। আহনাব চোখ বন্ধ করে সোফায় শুয়ে রয়েছে। ইতিমধ্যেই সে ঘটনাটি হেলেনকেও শেয়ার করেছে। সবার মতো হেলেনও চিল মুডে বলেছিল, প্যারা নেওয়ার কিছু নেই। আসলে পরিস্থিতি যার সমস্যা শুধুই সেই উপলব্ধি করতে পারে। কোনো সারা শব্দ না পেয়ে হেলেন আবার ডাকল। আহনাব এবার সোজা হয়ে বসল। গা ঝাড়া দিয়ে বলল, না, বাইরে কোথাও যাব না, তুমি বসো, আমি কিছু খাবার নিয়ে আসি। হেলেন আহনাবের হাত টেনে ধরে বলল, এখানে কিছু খাবো না, আজ বাইরে খাবো। এর জন্য তো তোমার সাথে বাসায় এলাম। তোমার কোনো বারণ শুনবো না। যাও, রেডি হয়ে নাও। আহনাব বেশ কয়েকবার প্রস্তাব নাকচ করার পরও হেলেন জেদ ধরে বসে আছে। অবশেষে আহনাব যাওয়ার জন্য রাজি হয়। ফ্রেশ হয়ে দুজনে একত্রে বেরিয়ে পড়ে। হেলেন একটা বারে নিয়ে যায়। আহনাব সেখানে গিয়ে বিরক্ত প্রকাশ করে বলে, আমার গার্লফ্রেন্ডের বার্থডে আজ এখানে সেলিব্রেট করা হবে। আহনাব ভ্রুকুচকে বলে, তোমার তো গার্লফ্রেন্ডের অভাব নেই, কোনটার বার্থডে? হেলেন হেসে ফেলে। হাসলে গালে ডিম্পল পড়ে, তাই তার হাসির প্রেমেও পড়েছে অসংখ্য রমণী। সে ডিম্পলওয়ালা হাসি দিয়ে বলল, কয় নাম্বার মনে নেই? তুমি বোধহয় দেখোনি। ঠিক আছে, তুমি যাও, আমি এখানেই আছি। আমার সাথে এসো। না, হইচই ভালো লাগে না, আমি এখানেই ঠিক আছি। শিওর? 100% শিওর। ওকে, আমি তাড়াতাড়ি ফিরে আসবো। হেলেন অন্যদিকে যাওয়ার পর আহনাব একটা সফট ড্রিঙ্কস নিল। সফট মিউজিকের সাথে সফট ড্রিঙ্কস, দারুণ কম্বিনেশন। এরপর থেকে সে শুধু একবার নয়, বরং প্রতিদিনই হেলেনের সাথে বারে আসে, ড্রিঙ্কস করে। আগের তুলনায় এখন সে একটু স্বস্তি পায়। স্বল্প সময়ের জন্য হলেও অনেক কিছু ভুলে থাকতে পারে। রাতে বিছানায় শরীর এলিয়ে দিলেই শান্তি, ঘুম। লামিয়া ও জুয়ের বাড়ির ছাদ থেকে গ্রাউন্ড ফ্লোর অবধি ঝাড়বাতি দিয়ে সাজানো হয়েছে। চারিদিকে আলোকসজ্জা, চোখ মেলে তাকানোটাই দুষ্কর। জহির চৌধুরীর কথা মতো অর্ষা কিন্ডার গার্ডেনে জব নিয়েছে। বাচ্চাদের সাথে হেসে খেলেই তার সময় কেটে যায়। বিয়ের প্রভাব অথবা সেদিনের ঘটনা, কোনোটাই এখন তার জীবনে প্রভাব ফেলে না। সে এখন দিব্যি আছে। না আছে সাংসারিক চাপ, আর না আছে স্বামীর জন্য দুশ্চিন্তা করেই বা কী হবে? মানুষটা তো বহু দূর, তার চেনা এলাকায়। ভালোই আছে নিশ্চয়ই। দুই বান্ধবীর বিয়ে উপলক্ষে 3 দিন ছুটি নিয়েছে। একদিকে যেমন তার আনন্দ লাগছে, অন্যদিকে কষ্টও লাগছে। বিয়ের পর কি ওদের আগের মতো করে আর পাওয়া যাবে? মন খারাপ ও আনন্দ দুয়ের সংমিশ্রণ মনে মিলিয়ে সে আহিলের সাথে বিয়ে বাড়িতে প্রবেশ করে। অর্ষার মন খারাপ আহিলের দৃষ্টি এড়িয়ে যায় না। সে হাঁটতে হাঁটতে জিজ্ঞেস করে, মন খারাপ কেন তোর? এমনি। এমনি? এমনি। বাড়িতে ঢুকে আশিক আর দিদারকে একসাথে পাওয়া গেল। দুজনের দৃষ্টি মেয়েদের একটা দলের দিকে। সম্ভবত দুজনে কিছু আলোচনা করছে। অর্ষা এগিয়ে গিয়ে দুহাতে দুজনের গালে আস্তে চোপে আঘাতটা করল। আচানক এমন প্রহারে দুজনেই ধরপড়িয়ে ওঠে। মেয়েদের দলটার দিকে তাকিয়ে দিদার চাপা স্বরে বলল, মারধর করবি ভালো কথা, প্রয়োজনে নিজে লাঠি কিনে দেব, আড়ালে নিয়ে বেধড়ক মারবি।
এভাবে মেয়েদের সামনে মারছিস কেন? একটা মান ইজ্জতের বিষয় আছে না? আহিল বলল, মান ইজ্জত থাকলে এভাবে হা করে মেয়েদের দিকে তাকিয়ে আছিস কেন? বন্ধু, তুমি বুঝবা না আমার মনের বেদনা। চাইয়া একটু দেখো না কি সুন্দর ললনা। আশিকের কবিতা শুনে অর্ষা কপাল থাপড়ায়। আহিলকে বলে, এই চিড়িয়াগুলোর সাথে তুই থাক, আমি জুই আর লামিয়ার কাছে গেলাম। লামিয়া এবং জুই একই অ্যাপার্টমেন্টে থাকে। বাড়ির সামনে থাকা বিশাল বড় মাঠের সামনে বিয়ের আয়োজন করা হয়েছে। রিসেপশনের অনুষ্ঠান হবে কমিউনিটি সেন্টারে। অর্ষা স্টেজের সামনে গিয়ে দেখে জুই আর লামিয়াকে দুপাশে রেখে রেশমি মাঝখানে দাঁড়িয়েছে। ফটোগ্রাফার একের পর এক ছবি ক্লিক করেই যাচ্ছে। অর্ষাকে দেখে ওরা তিনজনেই উত্তেজনায় লাফিয়ে ওঠে। শুধু ভারী লেহেঙ্গা পরে থাকায় জুই আর লামিয়া আসতে পারে না। রেশমি দৌড়ে আসতে গিয়ে একজন ফটোগ্রাফারকে ধাক্কা মেরে ফেলে দেয়। বেচারা ফটোগ্রাফার কিছু বুঝে ওঠার আগেই চিৎপটাং। আতঙ্কে চোখ বন্ধ করে ফেলে অর্ষা, লামিয়া আর জুই। কিন্তু রেশমির কোনো হেলদোল নেই এতে। সে দৌড়ে এসে অর্ষাকে জড়িয়ে ধরে, হড়বড় করে বলা শুরু করে, এতক্ষণে তোর আসার সময় হলো? এতগুলো কাপালের মাঝে নিজেকে কত এতিম লাগছিল জানিস? অর্ষা হেসে বলে, আর এতিম লাগবে না, চলে এসেছি। এর মাঝে বাকি মেয়েদের বর এসেছে ধ্বনিতে হই হুল্লোড় করতে শোনা যায়। অর্ষা আর রেশমি একে অপরের দিকে তাকিয়ে দৌড়ে গেটের কাছে যায়। ওদের পূর্বেই মেয়েরা গেট ধরে রেখেছিল। গ্যাঞ্জাম পার্টির সকলে গিয়ে মিলিত হলো বাকিদের সাথে। শুরু হয় দুপক্ষের দর কষাকষি। তুমুল তর্ক চলছে দুপক্ষের মাঝে। আশিকের সাথে বরপক্ষের এক মেয়ের বেশ কথা কাটাকাটি হচ্ছে। এক পর্যায়ে হুট করে আশিক থেমে যায়। ভালো করে তাকিয়ে রেশমির কানে কানে বলে, দোস্ত দেখ মেয়েটা সুন্দর না? রেশমি তখন চাঁদার টাকা তোলা নিয়ে ব্যস্ত। আশিকের কথা শোনার মতো সময় নেই তার। আশিক নিজেই এবার সবার হট্টগোল থামিয়ে মেয়েটির উদ্দেশ্যে বলল, শোনো সুন্দরী অপরূপা, যদি আমায় দাও তোমার দিল, তোমার পক্ষ থেকে মিটিয়ে দেব আমার সকল বিল। ওর কবিতা শেষ হওয়ার সাথে সাথে অর্ষা ও রেশমি দুপাশ থেকে দুজনে আশিকের দুগালে থাপ্পড় বসায়। পুরো পরিবেশ এখন থমথমে। বরপক্ষের মেয়েরা মিটমিট করে হাসছে। আশিকের অভিমান হয় অর্ষা কিংবা রেশমির ওপর নয়, অভিমান হচ্ছে ওই মেয়েটির জন্য। তাকে দরদ দেখাতে গিয়ে সে নিচে বান্ধবীদের হাতে থাপ্পড় খেল, অথচ মেয়েটি কষ্ট না পেয়ে মুখ টিপে হাসছে। আচ্ছা, কষ্ট না পাক, একটু দুঃখী দুঃখী ভান্ত করাই যেত, তাই নয় কি? মেয়েটি দুঃখী না হলেও আশিক মুখটা দুঃখী দুঃখী করে পড়ল, যার জন্য করলাম চুরি সেই বলল চোর। আমি আর কিছু বলবো না। অর্ষা, রেশমি, তোরা সবাই বরপক্ষকে ধর। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে। স্কুলের বাচ্চারা আজ কিছুতেই পড়তে চাইছে না। অর্ষার স্কুল জীবনের কথা মনে পড়ে যায়। স্কুলে থাকতে বৃষ্টি হলে ওরা কখনো ক্লাস করতে চায়নি। আসলে বৃষ্টির ঝুমঝুম শব্দে ক্লাসে মন বসতই না। বান্ধবীরা মিলে জানালার কাছে বসে থাকতো। টিচারের অগোচরে জানালার কপাট খুলে রেখে বৃষ্টিতে হাত ছোঁয়াতো। কত মধুর ছিল সেই সময়গুলো। এছাড়া তখন ক্লাসে উৎসব একটা ভাব চলে আসতো। বৃষ্টির দিনে খিচুড়ি যেমন অত্যাবশ্যক খাবার মনে হয়, তেমনি ক্লাসে তখন গান গাওয়াটাও ছিল অত্যাবশ্যক। কেউ গান পারুক আর না পারুক তাও গাইতে হতো। গান না পারলেও তখন সমস্যা ছিল না। বৃষ্টির শব্দের কারণে অত মানুষের কান অব্দি গান যেতই না। সকলে তো টিনের চালে পড়তে থাকা বৃষ্টির রিমঝিম শব্দই শুনত। অনেকদিন বাদে স্কুলের পুরনো সময়গুলো স্মৃতিচারণ করে আবেগপ্রবণ হয়ে ওঠে অর্ষা। আজ তার ক্লাসেও বাচ্চারা গান গাইছে, হই হুল্লোড় করছে। ওদের মাঝেই যেন নিজের সেই ছোট্টবেলার প্রতিচ্ছবি দেখতে পাচ্ছে সে। সেই সাথে দুহাত ভরে কুড়িয়ে নিচ্ছে অতীতের সুখ আনন্দগুলো। স্কুলের দপ্তরে এসে ক্লাসের দরজার সামনে দাঁড়ায়। অর্ষার উদ্দেশ্যে বলে, ম্যাডাম, আপনার ভাই আসছে দেখা করতে। ভ্রু কুঞ্চিত হয় অর্ষার। এই অসময়ে বৃষ্টির মধ্যে রুহুলের স্কুলে আসার কারণ কি? অর্ষা বলল, বসতে দিন, আমি আসছি। দপ্তরে চলে যাওয়ার পর অর্ষা ক্লাসের সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্য করে বলল, আমি এখনই চলে আসব। তোমরা কেউ বাইরে বের হবে না, আর ক্লাসে একদম চেঁচামেচি করবে না। সকলে সমস্বরে বলে, আচ্ছা ম্যাম। আচ্ছা ম্যাম বললেও
যে দুষ্টুমি পানামারি চেঁচামেচি করবে, এমনকি কয়েকজন বাইরেও বের হবে। এটা অর্ষা খুব ভালো করেই জানে। সময়টা তো সেও পার করে এসেছে এক সময়। টিচার রুমে অপেক্ষা করছিল রুহুল। অর্ষাকে ভেতরে যেতে দেখে বলল,